আসসালামু আলাইকুম, স্বাগতম টপিক তরঙ্গে। আমি মুস্তাফিজুর রহমান। আজ আমরা আলোচনা করব নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতবর্ষের বাস্তব চিত্র, যে চিত্র গদি মিডিয়ায় লুকানো হয়, কিন্তু রাস্তায় বেরোলে সাধারণ মানুষের মুখে তা স্পষ্ট হয়ে ওঠে। আজ আমরা তুলে ধরব সেই সব ঘটনা, সেই সব সিদ্ধান্ত ও শোষণের কাহিনী, যা আধুনিক বিশ্বে ভারতবর্ষের ইতিহাসকে কয়েকশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে। 8ই নভেম্বর 2016 রাত 8টা। দেশবাসী যখন দিনের শেষে কাজ সেরে বিশ্রামে, প্রধানমন্ত্রী টেলিভিশনে এসে ঘোষণা করলেন 500 ও 1000 টাকার নোট বাতিল। বৃদ্ধ বাবা মাদের ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে তাদের হয়রানি করালেন। লক্ষ লক্ষ মানুষ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তাদের জীবন হারালেন। অর্থনীতি হোঁচট খেল, ক্ষুদ্র ব্যবসায় ধস নামল, কৃষক, দিনমজুর, গৃহস্থ সকলেই ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু কালো টাকা কোনো হদিশ নেই। এরপর 24 ঘন্টার নোটিশে জাতির শ্বাসরোধ। 2020 সালের মার্চ, মাত্র 4 ঘন্টার নোটিশে দেশব্যাপী লকডাউন ঘোষণা। হাজার হাজার পরিযায়ী শ্রমিক শহর থেকে পায়ে হেঁটে গ্রামে ফিরেছেন। পথেই বহুজন মারা গেলেন, কেউ ট্রেনে চাপা পড়ে, কেউ ক্ষুধায়, কেউ তৃষ্ণায়। দেশের নাগরিকদের এই মৃত্যু, এই বিভীষিকাময় পরিবেশ দেখে আনন্দে মোদিজি হেলিকপ্টারে করে ফুল বর্ষণ করলেন। মানুষের কান্না ঢেকে দেওয়া হলো থালা বাজানো নাটকে। থালা বাজানোর ঢঙের আড়ালে চাপা পড়ে গেল মানুষের হাহাকার, মানুষের আর্তনাদ। আসলে তিনি তো মানুষের সরকার বা মানবিক সরকার নন, তিনি হলেন আদানি আম্বানির সরকার। সময়টা মনে পড়ে, দেশের প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং। পেট্রোলের দাম 65 টাকা। আমাদের 56 ইঞ্চির চৌকিদার তখন গুজরাটের মন্ত্রী। তখন তিনি গলা ফাটিয়ে ফেলছেন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে, বলছেন, মিত্র, মেহঙ্গাই আসমান ছু রাহা হ্যায়। আর আজ আমাদের দেশের প্রধান সেবক সেই তিনি, যিনি নিজেকে ফকির আদমি বলে আখ্যা দিয়েছেন, যখন তখন ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে পারেন। দুষ্ট লোকেরা বলে দেশ লুট করা শেষ হলেই তিনি ঝোলা নিয়ে বেরিয়ে পড়বেন। যদিও আমাদের 56 ইঞ্চির ছাতির চৌকিদার তথা ফকির আদমির প্রতিদিন রূপসজ্জায় খরচ হয় ভারতীয় জনগণের ট্যাক্সের 2 কোটি করে টাকা। মাসে কত হয়, বছরে কত হয়, হিসেব করে কি আর হবে। কেউ কেউ বলেন ওনার ঝোলার মধ্যে নাকি দেশ শুদ্ধ লুট করা সম্পত্তি মজুত করা আছে। সেই ওনার শাসনে পেট্রোল 65 টাকা থেকে বেড়ে 105 টাকা। দর্শক হাততালি দিচ্ছে। গ্যাস সিলিন্ডার 400 টাকা থেকে বেড়ে 1200 টাকা। বক্তকুল আরও হাততালি দিচ্ছে। মোদিজির জিএসটি যন্ত্রে এখন তেল, চাল, ডাল সবই নাগালের বাইরে। এদিকে গদি মিডিয়া খুব খুশি, তারা মালিকের লেড়ু বিস্কুট পেয়ে বিশ্বগুরু বলে চেঁচাচ্ছে লাগাতার। এই সব কিছু অপশাসন দেখে অনেকে প্রশ্নই খুঁজে পায় না। তারা মৌকা পেলে জিজ্ঞাসা করে, মোদিজি আম চুষে খান নাকি আম কেটে খান? মোদিজি এত পরিশ্রম করেন কিভাবে? মোদিজির লেড়ু বিস্কুট ভক্ষণকারীদের ভেউ ভেউ দেখে তিনি এত কনফিডেন্স পেয়ে যান যে তিনি নিজের পড়াশোনার বিষয়ে বলে ফেলেন যে তিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিগ্রি করেছেন। যদিও সেরকম কোনো সাবজেক্ট আমাদের দেশে কোনোদিন ছিল না, আজও নেই। তারপর তিনি আইনস্টাইনকে পিছনে ফেলে দিয়ে দেশ শুদ্ধ লোককে হাসিয়ে বলে ফেললেন a+b² একটা এক্সট্রা 2ab খুঁজে পেয়েছেন। তারপর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান বিভাগের মুখে চুনকালি ফেলে বলে দিলেন তিনি রাস্তার ড্রেনের পচা পানির গ্যাস ব্যবহার করে স্টোভ জ্বালিয়ে চা বানাতেন। ভাবুন একবার। এসব নিয়ে শিক্ষিত কাজী মাসুম আক্তারদের কখনো কোনোদিন কথা বলতে দেখবেন না, কারণ তারা লেড়ু বিস্কুট পেয়ে খুব খুশি। আমাদের ফেকুজি লেড়ু বিস্কুট খাইয়ে যখন এত গুলির ওপরে গুল মারতে সুযোগ পাচ্ছেন, তখন ভাবলেন কেন নয়, একটু বীরও সেজে নেওয়া যাক। অমনি সেই গল্প বলে দিলেন যে কিশোর বয়সে তিনি পুকুর থেকে কুমির ধরেছিলেন। কারণ আমাদের প্রধান সেবক মোদিজি তিনি বুঝে গিয়েছেন এদেশে এক শ্রেণীর লেড়ু বিস্কুট ভক্ষণকারী জো হুজুরের দল রয়েছে, যে কারণে কখনো মোদিজি নেতাজি সাজার চেষ্টা করছেন, কখনো দাড়ি বড় করে রবীন্দ্রনাথ ঠাকুর সাজার চেষ্টা করছেন, কখনো 150 ক্যামেরার সামনে গুহার মধ্যে ধ্যান করছেন, আবার কখনো বলছেন তিনি নিজে গিয়ে যুদ্ধ করবেন সৈন্যদের মাঝে। মুসলিনী, হিটলারদের মতো সেনা অফিসার সাজার ঢং। গায়ে চড়িয়ে নিলেন আর্মি উর্দি আর ফটোশ্যুট করে ছড়িয়ে দিলেন। আপাতত থাকুক সেসব কথা। এইসব কিছুর পিছনে ফেকুজি বেঁচে ফেলেছেন LIC, এয়ার ইন্ডিয়া, বিদ্যুৎ, রেল, সড়ক নির্মাণ ইত্যাদি। ক্রেতা কারা? ওই 2 জন গুজরাটি। সেই জন্য আজকাল লোকমুখে শোনা যাচ্ছে 2 জন গুজরাটি নাকি দেশ বেঁচে চলেছেন আর 2 জন গুজরাটি নাকি দেশ কিনে চলেছেন। PM কেয়ার্স, কী রহস্য? কাদের টাকা? কিভাবে খরচ হলো? কিছুই জানা গেল না। দেশের অর্থনীতি গুটিকতক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে 56 ইঞ্চি ছাতির চৌকিদার ভাষণ দিচ্ছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। অথচ দেশের 80% মানুষ
রেশন না পেলে তাদের খাওয়া হয় না। আর ফেকুজি গল্প শোনাচ্ছেন দেশের অর্থনীতির উন্নতি হয়েছে। আসলে ফেকুজির সংজ্ঞায় দেশ বলতে ওই কয়েকজন কর্পোরেট সেক্টর, কয়েকজন গুজরাটি। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করা হলো। দেশের হিন্দু নাগরিকদের জন্য নাকি এই রাম মন্দির। তবে আসল উদ্দেশ্য ভোটের রাজনীতি করা নাকি অন্ধভক্তি কাজে লাগিয়ে মানুষের পয়সা লুট করা, সেটা আমি জানি না। তবে এই রাম মন্দির তৈরি করতে গিয়ে অযোধ্যার বুকে 20,000 হিন্দু নাগরিকের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। যেখানে সেখানে গোরক্ষা বাহিনী সংখ্যালঘু মুসলমানদের পিটিয়ে হত্যা করছে, মব লিঞ্চিং করছে। আর দেশের প্রধান সেবক চৌকিদার গায়ে হাওয়া লাগিয়ে 8,000 কোটি টাকার প্লেনে করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। মণিপুরে বিজেপির পোষ্য উঁচু জাতিরা তথাকথিত নিচু জাতির নাগরিকদের হত্যা করছে, ধর্ষণ করছে, জ্বালিয়ে পুড়িয়ে মারছে। কিন্তু এত সব কিছু দেখার পরেও দেশের প্রধান সেবক 56 ইঞ্চির চৌকিদার মুখে কুলু পেটে বসে আছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বগুরু ফেকুজি যখন একা হয়ে পড়েছেন এবং সমালোচনার পাত্র হয়েছেন, তখন দেশ থেকে প্রতিনিধি বিদেশে পাঠিয়ে প্রচার করাচ্ছেন যে ভারতের সংখ্যালঘুরা সুরক্ষিত আছে। আর সেই মিথ্যা প্রচারে সামিল রয়েছেন তথাকথিত আরএসএসের এজেন্ডা বাস্তবায়নকারী সেকুলার আসাদুদ্দিন ওয়াইসি। আসাম, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলিতে মব লিঞ্চিং যেন এক নিত্যদিনের ঘটনা। উত্তরপ্রদেশের এক মসজিদে আজান দেওয়ার অপরাধে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, কারণ সেখানে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। নমুনা তো পাওয়া যাবেই। এনআরসি, সিএ, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব। যাদের ভোটে তথাকথিত চায়ওয়ালা দাবিদার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তিনি তাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছেন। বলছেন তোমার আধার কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়, তোমার ভোটার কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়। আসলে মোদ্দা কথা হলো, মোদিজির কাছে একমাত্র বিজেপি হলেই বা বিজেপি পার্টিতে নাম লেখালেই নাগরিকত্ব প্রমাণ হবে। আর তা না হলে তোমার কাছে যে কাগজই থাকুক না কেন, তুমি দেশের নাগরিক নও। চাই সে যদি দেশের রাষ্ট্রপতির পরিবারও হয়, তবুও সে দেশের নাগরিক নয়। হ্যাঁ, আসামের ফখরুদ্দিন আলী আহমেদ দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার পরিবারকেও এনআরসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মনে পড়ে গেল দিল্লি বিধানসভায় লড়াকু বিধায়িকা রাখি বিড়লা একটি দারুণ বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছেন, এক চায়ওয়ালা एक चाय वाला इस देश की प्रधानमंत्री बन जाता है, उस वोट की कोई अहमियत नहीं। অর্থাৎ প্রধানমন্ত্রী তাদের কাছে এই নাগরিকত্বের প্রমাণ চাইছেন যাদের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এটা কিভাবে সম্ভব? বিখ্যাত উর্দু কবি রাহাত ইন্দুর বলেছিলেন, সরহদ মে তানাও হ্যায় ক্যা, পতা করো চুনাও হ্যায় ক্যা। বর্ডারে কোনো গুঞ্জন শোনা যাচ্ছে নাকি? খোঁজ করো সামনে ইলেকশন আসছে নাকি। পুলওয়ামা এবং পহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে কবিতার এই লাইনের কোনো মিল আছে কিনা আমি জানি না। তবে পহেলগামে হত্যাকাণ্ড হওয়ার পর 56 ইঞ্চি ছাতির চৌকিদার মোদিজি একবারও ঘটনাস্থলে দেখতে পর্যন্ত গেলেন না। তিনি বিহারে ভোট প্রচারে গেলেন এবং দাঁত বার করে হাসতে হাসতে ভোট প্রচার করলেন। অথচ বড় বড় পোস্টার বানানো হয়েছে, মোদিজি আর্মির উর্দি পরে ফটোশ্যুট করেছেন, দেশের সৈনিকরা সন্ত্রাসবাদের হামলার জবাব দিয়েছেন। অথচ প্রচার করা হয়েছে মোদিজি অপারেশন সিন্দুর করেছেন এবং মোদিজি সেটা গর্বভরে বক্তব্যে বলেছেন যে তার শিরা উপশিরায় গরম সিঁদুর প্রবাহিত হয়। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এক ফোনে মোদিজির শিরা উপশিরায় প্রবাহিত গরম সিঁদুর সব ঠান্ডা হয়ে যায়। ওদিকে চীন লাদাখের একটা বড় অংশ দখল করে রেখেছে, সেখানে মোদিজির কোনো গরম সিঁদুর প্রবাহিত হয় না। এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মোদিজির নতুন প্রকল্প লঞ্চ করা হয়েছে, তাহলে বাঙালি খাদা অভিযান। বাংলায় কথা বললেই নাকি সে বাংলাদেশি। তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কোনো কিছুই কাজ হচ্ছে না। আসলে অনেক আগে থেকেই মোদিজি এবং তার কোম্পানি ঘোষণা দিয়েছেন যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড কোনো কিছুই নাগরিকত্বের প্রমাণ নয়। মোদিজির শাসনে অলিখিতভাবে নাগরিকত্বের প্রমাণ হলো হিন্দি ভাষায় কথা বললে বা বিজেপিতে নাম লেখালে সে ভারতের নাগরিক। শুধু বাংলায় কথা বললেই সে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অথবা বাংলাদেশি। নতুন করে মোদিজি আবার বাঙালিদের সিঙ্গাড়া, জিলাপি, মাছ মাংস ইত্যাদি খাবার দাবারের উপরে ফতোয়া জারি শুরু করেছেন। যে বিজেপি পার্টি বাংলা থেকেই শুরু হয়েছিল, সেই বাংলার উপরেই বিজেপি এবং মোদিজির এত বিদ্বেষ, এত আক্রোশ কেন? বাঙালিরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল। তার কারণ বাঙালিরা সত্য কথা বলতে পারে, বাঙালিদের বুকে সৎ সাহস আছে। বাঙালিরা বিজেপি নামক সাম্প্রদায়িক পার্টি কখনোই গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না। বাঙালিরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। তাই 56 ইঞ্চি চৌকিদারের এবং তার পার্টির এত বিদ্বেষ বাঙালিদের উপরে।
তবে একটা সংশয় আছে, এত বাঙালি বিদ্বেষ নিয়েও মোদিজি বাংলাদেশের অপরাধী শেখ হাসিনা নামক বাঙালিকে কেন রেখে দিয়েছেন, কোন আইনে রেখে দিয়েছেন, তার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত মোদিজি দেননি। মোদিজির নতুন প্রকল্প চলে এসেছে, ওয়াকফ বোর্ডের জমি হস্তগত করা এবং তা আম্বানি ও আদানিদের হাতে তুলে দেওয়া। ফলত ওয়াকফ বোর্ডের জমি কেড়ে নেওয়া হচ্ছে একের পর এক রাজ্যে। মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, হিজাব নিষিদ্ধ করা হচ্ছে, শিক্ষায় ধর্মীয় হস্তক্ষেপ করা হচ্ছে। প্রশ্ন করলেই দেশদ্রোহী, প্রশ্ন করলেই পাকিস্তানে চলে যাও। কিন্তু প্রশ্ন না করলে গণতন্ত্র বাঁচবে কিভাবে? প্রশ্ন তো আমাদের করতেই হবে, প্রতিবাদ আমাদের করতেই হবে। তার কারণ আমরা বাঙালি, আমাদের উপরেই এই মহা গুরু দায়িত্ব দেশকে বাঁচানোর। এই বাঙালিরাই দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছিল। আজ আবার এই দেশকে নব্য ইংরেজ তথা সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঙালিরাই মুক্ত করবে। মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব।